এখন আমরা মূলত জানবো যে সম্প্রসারণমূলক মুদ্রানীতি বা এটারে এক্সপেনশনারি মনিটারি পলিসিও বলে। হ্যাঁ, দাঁড়ান আমি একটু এই পাশে লিখি, এক্সপেনশনারি মনিটারি পলিসি। এটা আসলে কিভাবে কাজ করে, তো এটা বুঝতে হলে আমাদের কি তিনটা গ্রাফ বুঝতে হইব। ঠিক আছে, তো তিনটা গ্রাফ এটারে আমরা বলতে পারি প্যানেল এ, প্যানেল বি আর হচ্ছে প্যানেল সি। এইভাবে আমরা বলতে পারি, এক একজনের বইতে এক এক রকম থাকতে পারে। সো প্যানেল এ তে আমরা দেখতেছি এক পাশে আছে আমাদের হচ্ছে ইন্টারেস্ট রেট, আরেক পাশে হচ্ছে মানি সাপ্লাই মানে মুদ্রা সরবরাহ। এটা হচ্ছে এইচ.এল. আহুজার ম্যাক্রোইকোনমিক পলিসি যে বইটা, সেইটা থেকে হচ্ছে এই জিনিসটা নেওয়া। ওই বইতে এভাবে দেওয়া, বাংলা বইতে ভিন্ন থাকতে পারে। আচ্ছা, প্যানেল বি তে এখানে ইন্টারেস্ট রেট আছে আর এখানে আছে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। আর এখানে আছে আপনার সি প্লাস আই প্লাস জি, এখানে হইছে আউটপুট। দাঁড়ান একটা মিনিট আমি দেখি, নিচে লেখাটা দেখা গেছে? হ্যাঁ, দেখা গেছে। তো যখন সম্প্রসারণমূলক মুদ্রানীতি নেওয়া হয় তখন টার্গেট থাকে কি, যে মানি সাপ্লাই বাড়ানো, তাই না? তো যখন কেন্দ্রীয় ব্যাংক তখন কি করে, তখন হইতেছে মানি সাপ্লাই বাড়ায়, মুদ্রা সরবরাহ বাড়ায়। তো মুদ্রা সরবরাহ যখন তারা এই MS1 থেকে MS2 তে বাড়ায়, হ্যাঁ, তখন কি হয়, সুদের হার কমায়। কি করে? সুদের হার কমায়। আবার বলি, যখন মানি সাপ্লাই বাড়ায় তখন কি হয়, সুদের হার কমে, তাই না? তো সুদের হার যখন কমে তখন এটার ইফেক্ট আমরা দেখতে পারি প্যানেল বি তে। তো সুদের হার যখন কমলো, ঠিক আছে, তখন কি হলো, বিনিয়োগ বাড়লো। তখন কি হয়, বিনিয়োগ বাড়ে, কারণ সুদের হার যখন কমে তখন লোন নেওয়াটা সহজ হয়ে যায়, লোনটা একটু সস্তা হয়ে যায়, তাই তো? লোনের যে সুদটা থাকে সেটা হচ্ছে কম, মানে পে করতে হয়। এই কারণে যখন সুদের হার কমে তখন আবার কি হয়ে যায়, আবার বিনিয়োগ বেড়ে যায়। তো বিনিয়োগ বাড়লে আবার কি হয়, এটার ইফেক্টটা হইতেছে মনে করেন আবার দেওয়া আছে প্যানেল সি তে। তো প্যানেল সি তে আমরা যখন দেখতে পারতেছি, ইনিশিয়ালি আমাদের এই যে প্রথম ভারসাম্যে ইকুইলিব্রিয়াম 1 এ আমরা দেখতেছি আমাদের আউটপুট হইতেছে y1। হ্যাঁ, তো এই অবস্থায় আমাদের ছিল কি, সি প্লাস i1 প্লাস জি, এই যে i1, এই যে i1। তো এখন যখন আমাদের সুদের হার কমলো, মানি সাপ্লাই বাড়লো, হ্যাঁ, ইনভেস্টমেন্ট কি হলো, বাড়লো, তখন আমরা কি দেখতে পারতেছি, যে ইনভেস্টমেন্ট বাড়ার কারণে কি হয়েছে, দেশের যে সামগ্রিক যে জিডিপি, ন্যাশনাল ইনকাম এগিয়েছে, ইফেক্ট করছে। যেহেতু আপনার ইনভেস্টমেন্ট বাড়ছে, তাহলে কি হইতেছে, আমাদের যে একবারে সামগ্রিক যে আউটপুটটা, হ্যাঁ, সেটাও কি হইছে, বাড়ছে। তখন y1 থেকে সেটা yf হইছে, যেটা আমরা এখন দেখতেছি নতুন একটা ভারসাম্যে পৌঁছেছে, সেটা হচ্ছে E2। তো একবারে সংক্ষেপে যদি বলি, তো যখন কেন্দ্রীয় ব্যাংক সম্প্রসারণমূলক মুদ্রানীতি নিছে বা এক্সপেনশনারি মনিটারি পলিসি গ্রহণ করছে, যে মার্কেটে হইতেছে টাকার পরিমাণ বাড়াইবো, তো তখন তারা কি করছে, প্রথমে তারা মানি সাপ্লাই বাড়াইছে, তাই না? MS1 থেকে MS2 করছে। হ্যাঁ, এতে যখন মানি সাপ্লাই বাড়ে তখন কি হয়, সুদের হারও কমে। তো দেখেন সুদের হারও কি হইছে, কমছে, R1 থেকে R2 হইছে। তো এখন মানি সাপ্লাই বাড়লো, সুদের হার বাড়লো, এর ইফেক্টটা কি হইলো সেটা আমরা প্যানেল 2 তে দেখতে পারি। সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট যখন কমলো, মানি সাপ্লাই যখন বাড়লো, তখন আমাদের ইনভেস্টমেন্ট বাড়লো। ইনভেস্টমেন্ট আমাদের I1 থেকে গিয়ে পৌঁছালো কই, I2 তে। কেন ইনভেস্টমেন্ট বাড়লো আবারও বলি, যখন সুদের হার কম হয়, মানি সাপ্লাই বেশি হয়, তো সুদের হার যখন কম হয় তখন লোন নেওয়াটা চিপার হয়ে যায়, যার কারণে বিজনেসেস বা হাউস হোল্ডার তারা বেশি করে লোন নেয়। ঠিক আছে, লোন নিয়ে টাকাটা কি করে, বিনিয়োগ করে। তো যার কারণে আমাদের বিনিয়োগটা বাড়লো। এখন বিনিয়োগ বাড়লে আসলে কি হইলো, এইটা আমরা দেখবো আবার প্যানেল সি তে, যেখানে আমরা দেখছিলাম যে ইনিশিয়ালি আমাদের ইকুইলিব্রিয়াম 1 এ আমরা কি দেখছিলাম, আমাদের যে আউটপুটটা ছিল কি, সি প্লাস i1 প্লাস জি, সি প্লাস i1 প্লাস জি, তাই না? এখন যখন আমাদের ইন্টারেস্ট রেট কমছে, মানি সাপ্লাই বাড়ছে, মানে ইনভেস্টমেন্ট বাড়ছে, তাই না? তো ইনভেস্টমেন্ট বাইরে কি হইলো, I1 থেকে I2 হইলো, তাই না? তো ফলে কি হইলো, সামগ্রিক যে অবস্থাটা দেশের ইকোনমিক আউটপুট, ন্যাশনাল ইনকাম, সেটাও কি করলো, বাড়লো। তো এইভাবেই যখনই সম্প্রসারণমূলক মুদ্রানীতি দেওয়া হয়, তো এইভাবেই কি হয়, ইনভেস্টমেন্ট বাড়ে, মানি সাপ্লাই বাড়ে, সুদের হার কমে, ইনভেস্টমেন্ট বাড়ে, আর আলটিমেটলি কি হয়, আমাদের ন্যাশনাল ইনকাম বা আউটপুটের কি হয়, বৃদ্ধি দেখা যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।